সেদিন ছিল শুক্রবার। বাসার সবাই মাহিমের নানুর বাড়িতে বেড়াতে যায়। বাসায় শুধু আমি আর মাহিম থাকি। অফিসের এক গাদা কাজ নিয়ে বসে পড়ে মাহিম। মাহিম বাসায় একা থাকবে দেখে আমিও ওদের সাথে যাইনি। মাহিম সোফায় বসে টেবিলের উপর ফাইলপত্র রেখে মনোযোগ দিয়ে একটা একটা করে ফাইল দেখছে। আমি গিয়ে মাহিমের হাতের ফাইলটা টেবিলে রেখে মাহিমের কোলের উপর বসে মাহিমের গলা জড়িয়ে ধরি। মাহিম আমার কোমর জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, মহারানীকে এমন আপসেট দেখাচ্ছে কেন? তুমি আমাকে আম্মার সাথে যেতে দিলে না কেন? আমি একা বাসায় থাকবো দেখে তুমিই তো গেলে না। ছুটির দিনে এত কাজ করতে হবে কেন? ছুটির দিনে বউকে সময় দিবে, তা না এক গাদা কাজ জমা করে বাসায় বসে কাজ করো। সরি সোনা, আর এমন হবে না। সামনের শুক্রবারে আমরা ঘুরতে যাব। সারাদিন ঘুরবো, কেমন? মনে থাকে যেন। ওকে বাবা, মনে থাকবে। এখন আমাকে একটু কাজ করতে দাও। মাহিমের গালে চুমু দিয়ে তামান্না মাহিমের কোল থেকে নেমে যায়। তুমি কি কফি খাবে? এক কাপ দিলে মন্দ হয় না। ওকে, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি বলেই তামান্না কিচেন রুমে চলে যায় আর মাহিম কাজ করতে থাকে। স্যার, আপনাদের কফি। শ্রাবণ তামান্নাকে বলে। কফিটা নিন। তামান্না কফিটা নিয়ে একটা চুমুক দেয়। তারপর তামান্না কফির মগটা টেবিলে রেখে আবার বলতে শুরু করে, মাহিম, তোমার কফি। মাহিম টেবিলের উপর ফাইল রেখে ধোয়া ওঠা কফির মগটা হাতে নেয়। তামান্নাও একটা কফির মগ নিয়ে সোফায় বসে পড়ে। দুজন কফি খেতে থাকে। মাহিম কফিতে চুমুক দিয়ে বলে, থ্যাংক ইউ জানেমান। কফিটা দারুণ হয়েছে। এই মুহূর্তে কফিটার ভীষণ প্রয়োজন ছিল। তামান্নাও কফিতে চুমুক দিয়ে বলে, আমি জানি, তাই তো বানিয়ে নিয়ে এলাম। জানেমান, আমি তোমাকে অফিসের কাজের জন্য তেমন সময় দিতে পারি না। তুমি ভুল বুঝো না প্লিজ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তামান্না কফির মগটা টেবিলে রেখে মাহিমকে বলে, আমার দিকে তাকাও। মাহিম কফির মগটা হাতে নিয়ে তামান্নার দিকে তাকায়। তামান্না মাহিমের দুই গালে হাত রেখে বলে, পরিস্থিতি সবসময় এক থাকে না মাহিম, আমি জানি। হ্যাঁ, আমার কষ্ট হয় সবসময় চার দেওয়ালের মাঝে থাকতে, কিন্তু আমি মানিয়ে নিতে পারবো তোমার জন্য। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি মাহিম। মাহিম কফির মগটা রেখে তামান্নাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, আমি জানি সোনা, তুমি আমার সব পরিস্থিতিতেই পাশে থাকবে। সব সময় থাকবো। মাহিম তামান্নার মুখটা তুলে বলে, এই কান্না করছো কেন? দেখো, একদিন আমি তোমার কাছে সব সময় থাকবো। তখন তুমি বিরক্ত হয়ে আমাকে দূরে সরিয়ে দিবে। মোটেও না, আমি কখনো বিরক্ত হব না। তাই দেখা যাবে। হ্যাঁ, দেখে নিও। আচ্ছা, তুমি কাজ করো, আমি রুমে গেলাম। ওকে। তামান্নার রুমে যেতে তামান্নার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের উপর তাকিয়ে দেখে আননোন নাম্বার। তামান্না ফোনের দিকে তাকিয়ে থাকে। ফোনটা কেটে যায়, আবার বেজে ওঠে। তামান্না ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে ওপাশ থেকে বলে ওঠে, বেবি, ফোন ধরতে এত সময় লাগে? আপনি কেন ফোন করেছেন? ওয়েট, কেন ফোন করেছি মানে? তোমার সাথে আমার এখনো ব্রেকআপ হয়নি। কি বলছেন কি? আমার বিয়ে হয়ে গেছে। তাতে কি, তুমি ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। আপনি কি পাগল? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। তাহলে আমার ভালোবাসার কি হবে? তামান্না রেগে গিয়ে বলে, কিসের ভালোবাসা রে তোর? কয়টা লাগে তোর? 12 মাসে 13 বার গার্লফ্রেন্ড পাল্টাস। আমি ভুল করেছিলাম ভুল লোককে ভালোবেসে। কুল ডাউন বেবি, আমি যা বলছি তাই করো, তা না হলে কি করবি তুই? তোমার সো কল স্বামীকে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু পিক পাঠাই, কেমন? প্লিজ এমন করবেন না। করব না। তোমাকে নিতে আসছি, তৈরি থাকো। বলেই রিক ফোনটা রেখে দেয়। তামান্না ফোনটা রেখে বিছানায় ধপ করে বসে পড়ে। শাড়ির আঁচল দিয়ে গলার মুখের ঘাম মুছতে থাকে। এদিকে মাহিম ডাক দিলে তামান্না মাহিমের কাছে যায়। ডেকেছিলে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? না, এমনি। মাহিম বসা থেকে দাঁড়িয়ে পড়ে তামান্নার দুই বাহু শক্ত করে ধরে বলে, কি হয়েছে? তুমি এমন কাঁপছো কেন? এরই মধ্যে দরজার কলিং বেল বেজে ওঠে। তামান্নার গলা শুকিয়ে যায়, কাঁপতে থাকে। মাহিম বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তামান্না কিছুই বলে না। এদিকে কলিং বেল বেজেই যাচ্ছে। মাহিম দরজা খুলতে যেতে লাগে, তামান্না হাত ধরে আটকায়। প্লিজ দরজাটা খুলো না। কি পাগলের মতো কথা বলছো? হাত ছাড়ো। মাহিম তামান্নার থেকে হাতটা ছাড়িয়ে দরজা খুলে দেয়। চারজন ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? রিক মাহিমকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এই কে আপনারা? এভাবে একটা ভদ্রলোকের বাড়ি অনুমতি না নিয়ে ঢুকে পড়লেন? বের হন বাসা থেকে। রিক বলে ওঠে, এই শালা চুপ থাক, আমি তামান্নাকে নিতে এসেছি। কে আপনারা? তামান্নাকে কেন নিয়ে যাবেন? রিক গিয়ে তামান্নার হাত ধরে বলে, চলো। আমি যাব না, ছাড়ুন হাত। মাহিম গিয়ে রিকের হাত ধরে বলে, ছাড়ুন তামান্নার হাত। রিক মাহিমের নাকে একটা ঘুষি দেয়। মাহিম সুপায় গিয়ে পড়ে। তামান্না রিকের হাত ঝাঁকি দিয়ে ছাড়িয়ে মাহিমের কাছে যায়। মাহিম, তুমি ঠিক আছো তো? তোমার নাক দিয়ে তো রক্ত পড়ছে। রিক আবার তামান্নার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মাহিম গিয়ে বাধা দেয় আর রিক বলে,
এই তোরা শালাকে এমন পিটুনি দিবি জীবনে যেন সুস্থ না হয়, পঙ্গু হয়ে থাকে সারা জীবন। প্লিজ রিক, মাইমের কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করব। এই তো বেবি, লাইনে এসেছো, কিন্তু ওকে তো ছাড়া যাবে না। ওকে ছাড়লে তুমি আবার ওর কাছে ফিরে আসবে। ওর এমন অবস্থা করব কোনো দিন যাতে চলাফেরা করতে না পারে। বলেই মাহিমকে মারার অর্ডার দেয়। মারতে মারতে আধমরা করে ফেলে দেয় মাহিমকে। নাকে মুখে রক্ত ভেসে যাচ্ছে। মাহিম মাটিতে লুটিয়ে পড়ে। গলার উপর পা দিয়ে চাপ দিতে থাকে আর মাহিম ছেলেটির পা ধরে সরানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। একসময় নিস্তেজ হয়ে চোখটা বন্ধ করে ফেলে। তামান্না রিকের কাছ থেকে ছুটে আসতে চায়। রিক শক্ত করে তামান্নার হাত ধরে রাখে আর তামান্না চিৎকার করতে থাকে, প্লিজ ছেড়ে দাও মাহিমকে, প্লিজ আর মেরো না। একসময় তামান্না জ্ঞান হারিয়ে ফেলে। তামান্নার জ্ঞান ফিরলে একটা অন্ধকার রুমে নিজেকে আবিষ্কার করে। তামান্না চিৎকার করতে থাকে, কিন্তু কারো সারা শব্দ পায় না। কান্না করতে করতে ফ্লোরে শুয়ে পড়ে আবার নিস্তেজ হয়ে যায়। এদিকে রিকরা বেরিয়ে যাওয়ার পরপরই মেঘলারা বাসায় চলে আসে। মেঘলা গাড়ি থেকে আগেই নেমে আসে। দরজা খোলা দেখে মেঘলা বলে, কি ব্যাপার, দরজা খোলা কেন? ভিতরে এসে মেঘলা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মেঘলার চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি ভিতরে আসে। ফ্লোরে রক্তের বন্যা বয়ে চলেছে। ড্রয়িং রুমের সব জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। তামান্নার ফোনটা সুপার ফোনে পড়ে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর নিয়ে মাহিমকে হাসপাতালে নিয়ে যায়। সবাই একটা বেঞ্চে বসে আছে আর মেঘলাকে একটা কেবিনে সেলাইন দিয়ে রাখা হয়েছে। আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে আসে। ফয়সাল রহমান এগিয়ে যায়, ডাক্তার, আমার ছেলে, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। ডাক্তারের কথা শুনে ফয়সাল রহমান ওষুধ আনতে যায়। ওষুধ নিয়ে এসে ডাক্তারকে দেয়। ডাক্তার তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়। কিছুক্ষণ পর ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসে। ফয়সাল রহমান এগিয়ে যায়, ডাক্তার, আমার ছেলে সুস্থ আছে, জ্ঞান ফিরতে সময় লাগবে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তের প্রয়োজন ছিল, বাট রক্ত আমাদের হাসপাতালেই ছিল। আর গলায় মনে হয় ভীষণভাবে আঘাত করা হয়েছে। গলার ভোকাল কার্ডের সমস্যা হয়েছে। রোগী সুস্থ হলেও কথা বলতে সময় লাগবে বলেই ডাক্তার চলে যায়। 3 দিন হয়ে গেল মাহিম হাসপাতালে, কিন্তু একবারও তামান্নার কথা কারো মনে নেই। মাহিমের কেবিনে সবাই বসে আছে, চম্পা বেগম বাদে। মাহিম ছলছল চোখে সবার দিকে তাকায়। মেঘলা বলে, ভাইয়া কিছু বলবে? মাহিম বলতে চেয়েও কিছু বলতে পারে না, চোখটা বন্ধ করে ফেলে। হঠাৎ বর্ষা বলে ওঠে, আপু, ভাবি কোথায়? তখন সবার খেয়াল হয়। এরই মধ্যে চম্পা বেগম কেবিনে ঢুকে আর মেঘলা বলে, আম্মু, ভাবিকে দেখেছো? চম্পা বেগম রাগী স্বরে বলে, নাগরের সাথে চলে গেছে। কি বলছো আম্মু? ঠিকই বলছে, আমার ছেলের এই অবস্থা করে চলে গেছে নাগরের কাছে। বলেই চম্পা বেগম কাঁদতে থাকে। আম্মু চুপ করো, ভাইয়ার সমস্যা হবে, কি হয়েছে একটু খুলে বলো। চম্পা বেগম কান্না থামিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলে, আমি যখন তোর ভাইয়ার রুমে যাই তখন হঠাৎ তামান্নার ফোন বেজে ওঠে। আমি ফোনটা রিসিভ করে কানে ধরি। হ্যালো, কে বলছেন? আমি রিক, তামান্নার বয়ফ্রেন্ড। কি বলছো এসব? ঠিকই বলছি, আপনি কে? আমি তামান্নার শাশুড়ি মা। ফোন দিছো কেন? আপনাদেরকে একটা সত্য কথা জানানোর জন্য। আপনি কি জানেন আপনার ছেলের ওই অবস্থা কে করেছে? কে করেছে আমার ছেলের এই অবস্থা? আপনার একমাত্র বৌমা তামান্না ইসলাম। কি বলছে এসব? জি আন্টি, সত্যি বলছি। আপনার ছেলের সাথে আপনার বৌমা থাকতে চায় না। সে আমার কাছে চলে আসতে নিলে আপনার ছেলে বাধা দেয়, তাই আপনার বৌমা আপনার ছেলের ওই অবস্থা করে আমার কাছে চলে এসেছে। আপনার বৌমার সাথে একটু কথা বলুন। বলে তামান্নার কাছে ফোনটা দেয়। তামান্না কান্না জড়িত কণ্ঠে আম্মা ডাকতেই রিক ফোনটা রেখে দেয়। সবাই চম্পা বেগমের কথা শুনে আশ্চর্য হয়ে যায়। তামান্নার প্রতি মাহিমের পরিবারের ঘৃণার দেওয়াল তৈরি হয়ে যায়। তামান্না কান্না করে দেয় আর শ্রাবণ বলে, প্লিজ কান্না করবেন না। শ্রাবণ তামান্নাকে টিস্যু পেপার এগিয়ে দেয়। তামান্না চোখের জল মুছে নেয়। আপনি রিকের কাছ থেকে চলে আসলেন কিভাবে? তামান্না আবার বলতে শুরু করে, আপনি কি চান বলুন তো? কেন আম্মাকে এতগুলো মিথ্যা কথা বললেন? বেবি, ওদের কাছে তোমার প্রতি ঘৃণার দেওয়াল সৃষ্টি করলাম। তুমি এখন সহজে মাহিমকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসতে পারবে। আমি কখনো তোর মতো নরপশুর সাথে থাকবো না। তাহলে অন্ধকার রুমে পচে মরো বেবি, বাই। বলে রিক চলে যেতে নিলে তামান্না ফ্লোর থেকে উঠে টেবিলের উপর থাকা ফুলদানির টপটা দিয়ে রিকের পিছন থেকে বাড়ি মেরে দেয়। রিক ডান হাত দিয়ে মাথার পেছনের সাইড ধরে তামান্নার দিকে তাকায় আবছা আবছা চোখে, আর বাম হাত দিয়ে তামান্নার গলা চেপে ধরে। তামান্না এক হাত দিয়ে রিকের হাত ছাড়ানোর চেষ্টা করে, উপায় না পেয়ে আবার আরেক হাতে থাকা ফুলদানি ভাঙা অংশ দিয়ে রিকের হাতে পোঁচ দেয়। সাথে সাথে রিক তামান্নার গলা ছেড়ে দিয়ে মাটিতে লুটে পড়ে। তামান্না বেরিয়ে পড়ে সোজা মাহিমের বাসার উদ্দেশ্যে, কিন্তু চম্পা বেগম অপমান করে তাড়িয়ে দেয়। তারপর আমি বাবার বাসায় চলে যাই। এরপর আর আমার রিকের সাথে দেখা হয়নি।
বুঝলাম। আমার শ্বশুরবাড়ির মানুষ আপনার উপর অনেক ক্ষিপ্ত হয়ে আছে। যাই হোক, সব ঠিক হয়ে যাবে। আপনার কাছে কি রিকের বাসার ঠিকানা হবে? হুম। শ্রাবণকে বাসার ঠিকানা দিয়ে তামান্না উঠে চলে যেতে নিলে শ্রাবণ ডাক দেয়, ভাবি। তামান্না মুচকি এসে শ্রাবণের দিকে তাকায়। ভাবি, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? তামান্না মুচকি এসে শ্রাবণকে ফোন নাম্বারটা দেয়। শ্রাবণ নাম্বারটা নিয়ে তামান্নাকে ফোন দেয়। তামান্না ফোনের স্ক্রিনের দিকে তাকায়। ওইটা আমার নাম্বার, ভাবি। বলে তামান্না চলে যায়। শ্রাবণও চলে আসে ওখান থেকে। কলিং বেল বাজতেই বর্ষা দরজা খুলে দেয়। দোলাভাই, কোথায় ছিলেন? আপু আপনাকে খুঁজতেছিল। তোমাদের এলাকাটা ঘুরে দেখলাম একটু, বলেই শ্রাবণ রুমে যায়। মেঘলা খাটের সাথে হেলান দিয়ে আদশোয়া হয়ে বই পড়ছে। শ্রাবণ রুমে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। মেঘলা এক নজর দেখে আবার বই পড়ায় মনোযোগ দেয়। শ্রাবণ ওয়াশরুম থেকে এসে খাটে ধপ করে শুয়ে পড়ে মেঘলার